হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু নবনীতা দেবসেন রচিত একটা ছোট গল্প, যার নাম চোখ। তোমরা যারা বাংলা অনার্সের ছাত্রছাত্রী আছো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, তাদের দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য বিষয় এই গল্পটা কিন্তু তোমাদের আছে। এছাড়া অন্যান্য বহু ইউনিভার্সিটিতে তোমাদের যদি এই গল্পটা পাঠ্য বিষয় হিসেবে থাকে, তাহলে তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি চোখ গল্পের বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে যেমন আলোচনা করব, সেই সঙ্গে গল্পের শেষে তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব যে চোখ গল্প নিছক একটি গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে একটি বিশেষ দর্শন। যাই হোক, চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালো করে বুঝতে গেলে কোনো রকমভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক রেখে যেও, ভিডিওকে শেয়ার করো, আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই উৎসাহ জাগাবে। আর তোমাদের সঠিক সময়ে সঠিক ভিডিও নোটিফিকেশনস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আমাদের আজকের যে ভিডিওর বিষয় প্রথমেই বলেছি, নবনীতা দেবসেন রচিত গল্প চোখ। চোখ গল্পের কেন্দ্রে যে চরিত্র, তিনি হচ্ছেন বীরুবাবু। বীরুবাবু কেওড়াতলার কাছাকাছি একটা বাড়ি কিনেছেন, যে বাড়ির দোতলায় দাঁড়িয়ে তাকে প্রায় কেন বলবো, রোজ রোজ মৃতদেহের মুখ দেখতে হয় এবং মৃতদেহের হরির নাম শুনতে হয়। এই বিষয়টা বীরুবাবুকে অত্যন্ত বিরক্ত করে তুলেছে এবং তার একেবারে ভালো লাগে না, এবং তিনি আফসোস করেন যে এই কারণে এই কেওড়াতলার কাছে বাড়িটা বোধহয় তার কেনা ঠিক হয়নি। তা যাই হোক, এরকমই একদিন সকালবেলা বীরুবাবু তার দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁতন করছেন, আর ঠিক সেই সময় শুনতে পেলেন সেই হরির নাম। কেওড়াতলা শ্মশানে যাত্রা করেছে একটি মৃতদেহ। ইচ্ছা না থাকলেও নিচের দিকে তাকাতেই তার চোখ পড়ে গেল সেই মৃতদেহের দিকে। কিন্তু অদ্ভুতভাবে সেই মৃতদেহ দেখে সেদিন কিন্তু বীরুবাবু চমকে উঠেছিলেন। কেন চমকে উঠেছিলেন বলছি, তার আগে বলি মৃতদেহ কেন ওখানে দাঁড়িয়ে গেল। আসলে মৃতদেহ তার পথেই যাচ্ছিল, হঠাৎই রাস্তায় লাল বাতি জ্বলে ওঠায় মৃতদেহকে সেখানে দাঁড়াতে হয়েছিল। যারা বহন করে নিয়ে যাচ্ছিল তারা অপেক্ষা করল, এবং বীরুবাবু কিছুক্ষণ ওই মৃতদেহের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আসলে মৃতদেহটা অন্যান্য দিনের মৃতদেহের মতো ছিল না। মৃতদেহের চোখ মুখ দেখে বীরুবাবু সত্যি ভয় পেয়ে গেলেন। প্রতিদিন যে মৃতদেহগুলো তিনি দেখেন, সেখানে সাধারণত মৃতদেহের চোখের ওপরে তুলসী পাতা দেওয়া থাকে, আর নিদেন যদি তুলসী পাতা না দেওয়া থাকে, মৃতদেহের চোখ কিন্তু বন্ধ থাকে, যেন চির শান্তির রাজ্যে সেই মানুষটি চলে যাচ্ছে, এমনই মনে হয় সেই মৃতদেহকে দেখলে। কিন্তু আজকে ওই মৃতদেহের দিকে তাকিয়ে বীরুবাবুর মনে হলো, এই যে মৃতদেহ, সে কিন্তু অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। তার দুটো চোখের বাঁ দিকের চোখটা যেন বিস্ফোরিত, যেন মনে হচ্ছে চোখের চামড়া নেই, ওপরের পাতাটা নেই, মণিটা যেন সম্পূর্ণ ঠিকরে বেরিয়ে আসছে, যে পুরো মণিটাই তিনি দেখতে পাচ্ছেন। আর তার মুখটা সরু ছুচালো, একটু ফর্সা রকমই হবে, আর ওপরের ঠোঁটটা কাটা, আর সেই কাটা ঠোঁটের মাঝ থেকে একটা দাঁত যেন বেরিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে তিনি অত্যন্ত ভয় পেলেন, এবং সেই মৃতদেহ যেন বীরুবাবুর দিকে তাকিয়ে হাসছে মৃদু মৃদু, একটা অদ্ভুত হাসি। সেই হাসিটা দেখেও বীরুবাবু একেবারে ভালো লাগলো না। তা যাই হোক, তিনি না চাইলেও সেখান থেকে চোখটা কিছুতেই সরছে না। চোখ সরলো তখন যখন মৃতদেহ লাল বাতি নিভে গেলে আবার তার যাদের কাঁধে চলে যাচ্ছিল সেই তারা আবার যাত্রা শুরু করলো। তা যাই হোক, মৃতদেহ চলে গেলেও বীরুবাবুর চোখের থেকে কিন্তু সেই মৃতদেহের মুখটা কিছুতেই যাচ্ছিল না। তার যেন বারবার মনে হতে লাগলো ওই মৃতদেহের ব্যক্তিকে তিনি যেন কোথায় দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন তা কিছুতেই তিনি মনে করতে পারছেন না। তা যাই হোক, এরকমভাবে তিনি সকালবেলার চা খাওয়া, খবরের কাগজ পড়া বা নিত্যকর্ম করতে লাগলেন, ঠিকই মৃতদেহের চিন্তা তার মাথা থেকে কিছুতেই দূর হলো না। এরপর তিনি বাজারের থলে হাতে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। বাজারে গিয়ে প্রথমেই 500 গ্রাম আলু, 2টো পার্শে মাছ, 150 গ্রাম পেঁয়াজ, তাছাড়া 100 গ্রাম ঢেঁড়স, এবং যখনই তিনি শাক কিনতে যাবেন, 3 আটি শাক কিনেছেন, টাকা দিলেন, পয়সা দিলেন এবং আদুলি দিলেন একটা দোকানিকে। ওই শাক যিনি বিক্রি করছেন তিনি একজন বয়স্ক বুড়ি ছিলেন, বৃদ্ধা ছিলেন। তা তিনি ওই আদুলি থেকে তাকে আবার কিছু পয়সা ফেরত দিচ্ছেন। সেই সময় দেখা গেল শাকালির মুখের দিকে তাকিয়ে বীরুবাবু ভীষণভাবে আঁতকে উঠলেন। কেন? আসলে ওই শাকালির চোখটা ঠিক সেই মৃতদেহের চোখের মতোই, একেবারে বিস্ফোরিত চোখ। তার যেন ওপরে সেই পাতাটা নেই, সে যেন
অদ্ভুতভাবে বীরুবাবুর দিকে তাকিয়ে আছে। তারও ওপরের ঠোঁট কাটা এবং দাঁত যেন বেরিয়ে আসছে, মানে একটা হলদে দাঁত দেখা যাচ্ছে। তা যাই হোক, এই যে দৃশ্যটা, সেই দৃশ্য দেখে কিন্তু তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। এরপর বীরুবাবু কি করলেন, বীরুবাবু শাকের জায়গা থেকে এক প্রকার ছিটকে বেরিয়ে গেলেন। তারপর তার মনে পড়লো তার স্ত্রীর পুজো আর্চার কথা। আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে, লক্ষ্মী পুজো। বীরুবাবু কিন্তু সরকারি চাকরি করলেও তার মনের মধ্যে কোনো রকমভাবে দেবতার প্রতি কোনো আস্থা নেই বা বিশ্বাস নেই, তাকে নাস্তিক বললেই ভালো। কিন্তু তিনি তার স্ত্রীর এই কাজকর্মে কোনো রকম বাধা দিতে চান না। কেন বাধা দিতে চান না? আসলে তাদের কোনো সন্তান নেই, আর তিনি তো নিত্য অফিস যাচ্ছেন, নগেনবাবুর বাড়িতে বৈঠকে বসছেন, সন্ধ্যেবেলা তাসের আড্ডায়, কিন্তু তার স্ত্রী তো কোথাও সেভাবে যান না। হয়তো কখনো কখনো 6 মাসে 9 মাসে একটা সিনেমা দেখতে, অথবা ওই সিনেমার যে ম্যাগাজিন বাড়িতে আসে সেই নিয়ে পড়ে থাকেন, আর পড়ে রইল তার পূজা অর্চনা। তাকে বড্ড অসহায় মনে হলো বীরুবাবুর, এবং তার কথা মনে হতেই তার যেন করুণায় একেবারে মনটা ভিজে উঠল। যাই হোক, তিনি তখন তার ওই জিনিসপত্র কেনার উদ্দেশ্যে, তাকে 4টে কলা 2টো কমলা লেবু কিনতে হবে, সেই উদ্দেশ্যে তিনি ফলের বাজারের দিকে গেলেন। এবং ফলের বাজারের কাছে গিয়ে একটা কলা বিক্রেতার কাছে গিয়ে তিনি থেমে গেলেন। কলা বিক্রেতা পিছন ফিরে তখন কলাগুলো সাজাচ্ছিল। তিনি একটা কলার দিকে উদ্দেশ্য করে বললেন, ওই কলার দাম কত? যেই কলাওয়ালা তার দিকে তাকিয়েছেন, তিনি আবার চমকে ভয়ে একেবারে পিছিয়ে গেলেন বলা চলে। কেন পিছিয়ে গেলেন? আসলে ওই যে কলা বিক্রেতা, তারও যেন চোখটা ঠিকরে বেরিয়ে আসছে, ওই রকম চোখের পাতা নেই, আর ঠোঁটটা কাটা, হলদে দাঁতটা সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। সেই দৃশ্যটা দেখে বীরুবাবু প্রচণ্ডভাবে অবাক হলেন। তিনি কি দেখছেন কিছু বুঝতে পারছেন, এরকম কেন হচ্ছে। এরপর তিনি রীতিমতো ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি হন্তদন্ত হয়ে যখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন, এক পথচারীর পা মারিয়ে দিলেন। সে ব্যক্তি তো প্রচণ্ড রেগে গিয়ে, দেখতে পান না আমার সাই চোখে দেখতে পান না, এরকম বললেন, বলে বসে পড়েছেন, তার পাটা ব্যথা করছে। তা বীরুবাবু তখন বললেন, আহা লাগলো, বলে তার দিকে তাকিয়েছেন। তিনি যখনই মুখটা তুলেছেন, সঙ্গে সঙ্গে বীরুবাবু আবার ভয় পেয়ে গেলেন। এ ব্যক্তির চোখও কিন্তু সেই বিস্ফোরিত, এবং তারও যেন দাঁতটা ওই কাটা ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে বীরুবাবু পড়ি কি মরি করে কোনো রকমের বাজার থেকে রাস্তায় বেরিয়ে রিক্সা করে রিক্সাওয়ালার কাছে গেল, এবং রিক্সাওয়ালার মুখের মধ্যেও ঠিক সেই মৃতদেহের প্রতিরূপ দেখতে পেয়ে আর একেবারে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তড়িঘড়ি একটা ট্যাক্সিতে চেপে বসলেন। ট্যাক্সিতে উঠে তিনি কোনো ক্রমে ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করলেন, বাবু কোথায় নিয়ে যাবো? তা যাই হোক, ট্যাক্সি ড্রাইভার পাঞ্জাবি ছিল। ট্যাক্সি ড্রাইভার যখন শুনলেন যে সামনে তিনি যাবেন, একটু অবাক হয়েছিলেন, কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। তিনি নিজের বাড়ির সামনে এলেন এবং ট্যাক্সি থেকে নামলেন। ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিতে গিয়ে আবার সেই মুখ, সেই বিস্ফোরিত চোখ। এবার বীরুবাবু আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে মরি করে একেবারে নিজের বাড়ির মধ্যে প্রবেশ করেই অন্ধকারে বসে পড়লেন ভেতরটায় গিয়ে, এবং মনে মনে ভাবতে লাগলেন কেন এসব হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তার মনে হলো তার শরীরটা বোধহয় ঠিকঠাক যাচ্ছে না, বোধহয় তিনি দুর্বল হয়ে পড়ছেন প্রোটিনের অভাবে। মাংস ডিমটা একেবারে ছেড়েই দিয়েছেন, এবার ভালো করে একটু খাওয়া দাওয়া করতে হবে, আর আজ তিনি ডাক্তার দেখিয়ে নেবেন। তার মনে হলো তার বোধহয় হ্যালুসিনেশন হচ্ছে। এর কথা ভাবতে ভাবতে তিনি একথাও মনে করলেন, শ্রী রামকৃষ্ণও তো হ্যালুসিনেশনই হতো তার মধ্যে, তিনি তাই জ্যান্ত কালী দেখতেন। শ্রী চৈতন্যদেব জলের মধ্যে জগন্নাথকে দেখেছেন, আবার দেখা গেছে যে বীরুবাবু প্রতিদিন মৃতদেহকে দেখছেন। তার মনে হলো যে আসলে ওইসব মানুষ পুণ্যবান ছিলেন, তাই তারা এরকম ঈশ্বর দর্শন করেছেন, কিন্তু তিনি তো সাধারণ মানুষ, তার ঈশ্বর দর্শন সম্ভব নয়, তাই তিনি মৃতদেহকে দর্শন করছেন এই সমস্ত কিছুর মধ্যে চারপাশে। তা যাই হোক, এবার তিনি একটা পজিটিভ ভাবনা নিয়ে উঠে দাঁড়ালেন যে ডাক্তার দেখাতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। এরপর সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে কড়া নাড়তে লাগলেন, এবং স্ত্রী এসে দরজা খুললো। তিনি তাড়াতাড়ি বাজারটা দিতে যাচ্ছেন এবং স্ত্রীকে বলতে যাবেন আজকে কি হয়েছে, কারণ স্ত্রী জিজ্ঞেস করছে এত দেরি হলো কেন। তিনি সবে বলতে যাচ্ছেন, আর বললো না আজকে, বলতে গিয়ে কিন্তু তিনি থেমে গেলেন। তার মনে হলো কেন আর অযথা মানুষটাকে নানান রকম চিন্তার মধ্যে ফেলে দেওয়া, একেই তো মানুষটা একা একা গুমড়ে মরে, দরকার নেই, বলে লাভ নেই। তিনি বললেন না, বিষয়টা চেপে গেলেন। কিন্তু যখনই তিনি স্ত্রীর মুখের দিকে তাকালেন, তাকিয়ে একেবারে অবাক হয়ে গেলেন, স্ত্রীর মুখেও সেই প্রতিচ্ছবি, সেই বাঁ দিকের চোখটা ঠিকরে বেরিয়ে আসছে, ঠোঁটটা কাটা,
এবং সেই একটা মাত্র দাঁত ওখান থেকে যেন বেরিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে সেই ছুচলো মুখ যা শাঁকালির মধ্যে দেখেছিলেন, যা তিনি সেই কলাওয়ালার মধ্যে দেখেছেন, রিক্সাওয়ালার মধ্যে দেখেছেন, ট্যাক্সি চালকের মধ্যে দেখেছেন, ঠিক তার স্ত্রীর মধ্যেও সেই প্রতিরূপ তিনি দেখতে পেলেন। তা এই যে স্ত্রীকে দর্শন, সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড ভয় পেয়ে পিছনের দিকে সরতে গিয়ে সিঁড়ি দিয়ে একেবারে পড়ে ধাপে ধাপে নিচের দিকে গড়িয়ে গেলেন। স্ত্রী চিৎকার করে উঠল, এটুকু শোনা গেছে, তারপর আর কিছু বলা হয়নি গল্পে। এরপর বলা হচ্ছে যে ডাক্তার এসে বলেছিল যে ভদ্রলোক মারা গেছেন স্ট্রোকে, তার মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখছি গল্প শেষ হয়ে গেল এবং নবনীতা দেবসেন লিখছেন একেবারে উপসংহারে যে এরকম বহু মানুষের মৃত্যু হয়, তাদের না বলা গল্পগুলো কেউ জানতেও পারে না। বীরুবাবুরও তো না বলা গল্পটা বলে যাওয়া হলো না, এখানেই গল্পের সমাপ্তি। আসলে এই যে গল্পটা, গল্পের নামে আমরা দেখছি গল্পের নাম চোখ, আর সেই মৃতদেহের চোখ বীরুবাবুর মুখে মনের মধ্যে সারাদিন যেন পরিক্রমা করে বেরিয়েছে। তিনি চারপাশের প্রতি মানুষের মধ্যে সেই চোখকে দেখেছেন, সেই মুখকে দেখতে পেয়েছেন। আসলে এই গল্পটা কিন্তু মোটেই একটা সাধারণ গল্প নয়, কোনো মজার গল্প নয়, কোনো হাসির গল্প নয়, কোনো ভয়ের গল্প নয়। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে এক মূল সত্য, এক গভীর দর্শন। সেটা কি? আসলে আমরা প্রত্যেক মানুষ যা কিছু করি না কেন, আমাদের অন্তিম পরিণতি কিন্তু মৃত্যু। আর প্রতিটা মৃতদেহ দেখতে দেখতে বীরুবাবুর মনের মধ্যে সেই সত্য দর্শনটা বা সেই সত্য ভাবনাটা চেপে বসেছিল। আসলে বীরুবাবুর এই যে চোখ গল্পের মধ্যে থেকে ওই যে মৃতদেহের চোখ, সেই চোখটা কিন্তু এখানে প্রতীকী চোখ। সেই চোখের মধ্যে একটা আত্মদর্শন উপলব্ধি বীরুবাবুর হয়েছিল। বীরুবাবু যেন সেই চোখকে আয়না করে নিজেকে দেখতে পেয়েছিলেন সেই চোখের মধ্যে। আসলে আয়না এমনই যে বাইরের দৃশ্যটাকে দেখায়, কিন্তু তার ভেতরে কি আছে সেটা দেখা যায় না। আর বীরুবাবুরও যেন ঠিক সেরকমই একটা ঘটনা হয়েছিল। তার মনের মধ্যে প্রতিদিন মৃতদেহ দেখতে দেখতে, হরিনাম শুনতে শুনতে সেই মৃত্যুর প্রতি একটা ভয় জন্মে গিয়েছিল এবং সেই ভয় থেকেই তার মনের মধ্যে ওই রকম বিভিন্ন রকম বিষয় আসতে থাকে এবং তার আশেপাশের মানুষগুলোর মধ্যেও তিনি সেই প্রতিচ্ছবি, সেই রূপ দেখতে পান। আসলে তিনি বুঝতে পারেন এই মানুষটাও একদিন মৃতদেহ হবে, ওই মানুষটাও একদিন মৃতদেহ হবে, তিনিও একদিন মৃতদেহ হবেন। এই ভাবনাগুলোই তার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তার পরিণতি হয় মৃত্যু। আসলে লেখিকা নবনীতা দেবসেন এই স্থানে বলতে চেয়েছেন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ভেতরে গভীর যন্ত্রণা নিয়ে বাস করি, বিভিন্ন রকম ভয় নিয়ে বাস করি, আতঙ্ক আমাদের মনের মধ্যে চেপে বসে। এই বীরুবাবুর যে মৃত্যু হলো স্ট্রোকে বা রক্তক্ষরণে, সেটা আপাত দৃষ্টিতে, আসলে কিন্তু তার মৃত্যু হয়েছে তার ভিতরকার ভয়ে, তার ভিতরকার না বলা কথার ভারে। তিনি যদি সেই কথাগুলো বলে যেতে পারতেন, হয়তো তার মৃত্যু হতো না, অথবা তার ভেতরের মৃত্যু ভয়টা কেটে যেত যদি তিনি কোনো চিকিৎসকের সাহায্য নিতেন। কিন্তু তা তিনি করেননি। তিনি বিভিন্ন মানুষের মধ্যে এটা দেখতে দেখতে নিজের মনের মধ্যে এটাকে আরও বসিয়ে ফেলেছেন এবং বাইরের কাউকে তিনি সেই নিজের মনের কথাটা বলেননি। এবং এটাই যেন আমাদের ভবিতব্য, আমাদের মনের মধ্যে সেই মৃত্যু ভয় চেপে বসে। বিভিন্ন রকম ভয়, শুধুমাত্র মৃত্যু ভয় কেন, আমাদের এমন কোনো অপরাধ বোধ, আমাদের বিভিন্ন রকম ঘটনা, নৈমিত্তিক যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, সেই ঘটনা থেকেও আমরা বহু কারণে আতঙ্কগ্রস্ত হই। এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা সে কথা কাউকে বলে যেতে পারি না, বলতে পারি না, কিন্তু ধীরে ধীরে সেই চেপে রাখা ঘটনা আমাদের কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই মৃত্যু, যে মৃত্যু আমাদের জীবনের অমোঘ সত্য। এই গল্পটা কিন্তু সেই অমোঘ সত্য বা মূল দর্শনবোধকে লক্ষ্য করেই কিন্তু গড়ে উঠেছে। যাই হোক, আমাদের আজকের গল্প আমরা এখানেই শেষ করছি, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।